বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা অনলাইন ক্লাসে আছি প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের আজকে অষ্টম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই লেকচারে আমাদের যেটা থাকবে যে আমরা সরল দোলন গতি সম্পর্কে পড়েছি। সরল দোলকের গতি, সরল ছন্দিত গতি, এই বিষয়টা আমাদের ধারণা আছে। সপ্তম লেকচারটা যদি দেখি আমরা এই চ্যাপ্টারের, তাহলে সেখান থেকে বুঝতে পারবো যে সরল দোলকের গতি, সরল ছন্দিত গতি। এখন যেহেতু এটা গতিশীল বস্তু, এটা সরল ছন্দিত গতি, একটা পর্যায়বৃত্ত গতি, তাহলে এই ক্ষেত্রে এই গতিটা, এই পর্যায়বৃত্ত গতিটা শক্তির নিত্যতার সূত্র মেনে চলে কিনা। যেহেতু পর্যায়বৃত্ত গতি যদি সরল দোলক এই শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, তাহলে সরল ছন্দিত গতি বা সরল দোলকের গতি, সরল দোলকটা আমাদের খুব পরিচিত একটি প্যারামিটার বা একটা আলোচ্য বিষয়, কারণ সরল দোলক সম্পর্কে মোটামুটি আমাদের সকলের ধারণা আছে। তো সেই সরল দোলকের গতির যখন আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসগুলো করতে যাব, সেই ক্ষেত্রে তাদের সমীকরণগুলো কেমন হবে, তাদের শক্তির মানটা কেমন হবে, এইগুলো বিশ্লেষণ করতে গেলে আমাদের ধারণা থাকা দরকার যে সরল দোলকের গতি কি আসলে শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। যদি মেনে চলে, তাহলে তার বিভিন্ন বিন্দুর গতিশক্তি বা বিভব শক্তিগুলো আমরা নির্ণয় করব, করে যদি শক্তির নিত্যতার সূত্রের আওতায় আসে, যদি তারা শক্তির নিত্যতার সূত্র মানে, তাহলে আমরা বলবো সরল দোলকের গতি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। আর এই আলোচনায় আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, শহীদুদ্দিন ডিগ্রি কলেজ। চলো, তো আমরা দেখি যে একটা শক্ত অবলম্বন থেকে একটা হুকের সাহায্যে একটা সুতায় বেঁধে যদি একটা ববকে ঝুলিয়ে দিই আমরা, তাহলে এইটা হলো তার অবস্থান। আমরা এইটাকে ধরছি এ অবস্থান, ও অবস্থান, এটা হলো এ। একটা সরল দোলক তৈরি করার পর যে বিন্দুতে সে সুস্থিরভাবে অবস্থান করে, যে বিন্দুতে সে সাধারণ অবস্থায় স্থির থাকে, সেই অবস্থানটাকে বলা হয় তার সাম্য অবস্থান। এবং সাম্য অবস্থানে তার এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ইজ ইকুয়াল টু 0। সাম্য অবস্থানে তার এক্স ইজ ইকুয়াল টু 0। এই ববের ভর এম আমরা ধরে নিচ্ছি, সুতার দৈর্ঘ্য এল, তার মানে কার্যকরী দৈর্ঘ্য ও এ ইজ ইকুয়াল টু এল, ববের ভর সমান এম, এটা আমরা ধরে নিচ্ছি। আর বিস্তার সমান এ, এটা ধরে নিলাম। কৌণিক বিস্তার থিটা। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা আগে থেকেই ধরে নিতে পারি। তাহলে এখন এই সরল দোলকটাকে যদি আমরা মুক্তভাবে দুলতে দিই, তাহলে মুক্তভাবে দুলতে দিলে সে দোলনের কোনো এক সময়ে তার বিস্তারের সরণের সর্বোচ্চ বিন্দুতে যে অবস্থান করবে, যে সর্বোচ্চ বিন্দুটাকে বলি আমরা এ, অর্থাৎ বিস্তার। যখন একটা সরল দোলকের বিস্তার সৃষ্টি হয়, দোলনের সর্বোচ্চ বিন্দুতে যে অবস্থান করে, তাহলে এই সর্বোচ্চ বিন্দুতে যে অবস্থান করে সেখান থেকে আবার বিপরীত দিকে ফিরে আসে। অর্থাৎ এখানে বল প্রয়োগ, এ বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুটা সরণ ঘটবে এবং সেই সরণ বাড়তে 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 একটা সময় যেয়ে বস্তুটা থেমে যাবে, অর্থাৎ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 হবে কার? সরল দোলকের। তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু যেখানে 0 হবে, সেখান থেকে আবার সে বিপরীত দিকে, অর্থাৎ অভিমুখ পরিবর্তন করে বিপরীত দিকে দুলতে থাকবে। তাহলে এখন যদি আমরা বলি যে এইটার দোলনের কোনো এক সময় এই বি বিন্দুতে অবস্থান করছে, এইটা হলো এর বি বিন্দু, তাহলে এই বি বিন্দুতে ভি ইজ ইকুয়াল টু 0, এই বি বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু এ, এই কথাগুলো আমরা বলতে পারি। এবং এইটা হলো তার গতিপথ। এখন এটার কৌণিক বিস্তার কত? থিটা। এ থেকে বিতে যাওয়ার অর্থ কী? এ থেকে বিতে যাওয়ার অর্থ হলো এই বস্তুটা সাম্যাবস্থান থেকে কিছুটা উপরে উঠে গেছে। তাহলে সাম্যাবস্থান থেকে যদি কিছুটা উপরে উঠে যায়, কতটা উপরে উঠে গেল? আমরা যদি এইটাকে দেখি, বি থেকে এর উপরে একটা আমরা লম্ব অঙ্কন করি, যেটা এম বিন্দুতে ছেদ করে, তাহলে এই এ এম পরিমাণ সে উপরে উঠে গেছে। এর দোলন সীমার শেষ প্রান্তে পৌঁছানোর জন্য, অর্থাৎ বি বিন্দুতে পৌঁছানোর কারণে এই ববটা
এ বিন্দু থেকে এ এম পরিমাণ উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে উঠে গেছে তার মানে কি, ভূপৃষ্ঠ থেকে বা সাম্য অবস্থান থেকে উপরের দিকে উঠে গেছে। তাহলে ওই বস্তুর মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হয়েছে। সেই বিভব শক্তির মান কত? তার উচ্চতা হলো আমাদের এ এম, উচ্চতা হলো এ এম। তাহলে এখন আমরা কি দেখব, যে বিভিন্ন বিন্দুতে তার শক্তি নির্ণয় করব। সেই শক্তির মান যদি সমান হয় তাহলে সরল সন্ধিত গতি বা সরল দোলকের গতি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। তাহলে এ বিন্দুতে শক্তি, বি বিন্দুতে শক্তি, বি বিন্দুতে শক্তি এইটা আমরা দেখব। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এ এম, এম জি ইন্টু এ এম, উচ্চতা, ব্যাস এটা। গতিশক্তি কত? গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে এইটাকে যদি আমরা ভি নট বলি, যেহেতু জিরো তো, তাহলে জিরোর কারণে ওইটাকে যদি আমরা ভি নট বলি, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, হাফ এম ভি নট স্কোয়ার সমান জিরো। তাহলে এ বি বিন্দুতে গতিশক্তি শূন্য, বি বিন্দুতে কোনো গতিশক্তি থাকবে না, কারণ বি বিন্দুতে যে বস্তুটা থেমে যাচ্ছে। তাহলে থেমে যদি আবার আগের অবস্থার দিকে ফিরে আসতে চায়, তাহলে এখানে গতিশক্তি থাকবে না। তাহলে মোট শক্তি, মোট শক্তি এইটাকে আমরা ইবি বলি। তাহলে ইবি ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে। তাহলে ইপি এর মান কত? এম জি ইন্টু এ এম প্লাস জিরো সমান হচ্ছে এম জি ইন্টু এ এম। এইটা হলো আমাদের ইবি। এটা 1 নম্বর সমীকরণ থাক। অর্থাৎ বি বিন্দুতে আমাদের গতিশক্তি মোট শক্তির পরিমাণ হলো আমাদের এম জি ইন্টু এ এম। এখন এই সরল দোলকটা যদি দোলন সীমার থেকে আমরা ছেড়ে দিই, অর্থাৎ ভি নট যেহেতু জিরো, তাহলে এখান থেকে আবার এই দিকে গতিশীল হতে থাকবে। তাহলে এই দিকে গতিশীল হতে থাকলে তার অবস্থানের কোনো একটা বিন্দুকে যদি আমরা আবার টার্গেট করি, অর্থাৎ এরকম একটা বিন্দুতে, তাহলে এই চিত্রটাকে যদি আমরা একটু এইভাবে দেখি আর একবার, এইটা হলো এ বিন্দু, এটা ছিল আমাদের বি বিন্দু। এখন দোলন সীমার সে আছে হলো সি বিন্দুতে যদি থাকে, এই সি বিন্দুতে আমরা এখন এর শক্তি নির্ণয় করব। এখন সি বিন্দুতে শক্তি নির্ণয় করতে গেলে এ থেকে আমরা এর উপরে একটা লম্ব এঁকে দিই। এখান থেকে এর উপরে লম্ব ছিল আমাদের এম বিন্দু, এইটাকে আমরা বিন্দু দিই, এটা এন বিন্দু। সি থেকে উচ্চতা হলো আমাদের এন বিন্দু, এন। তাহলে এইটা হলো আমাদের গতিপথ। এই তাহলে সি থেকে আমাদের কত দূরে আছে? এন বিন্দু, এন পরিমাণ উপরে আছে, এই এ এন পরিমাণ উপরে আছে। সি বিন্দুটা আমাদের এ এন পরিমাণ উপরে আছে, কিন্তু বি বিন্দু ছিল আমাদের এ এম পরিমাণ উপরে ছিল। এখন আমরা দেখি যে এই বি থেকে সিতে আসার ফলে, বি থেকে সিতে আসার ফলে এই দোলট বা বব সে উপর থেকে এম এন পরিমাণ নিচে নেমে এসছে। নিচে নেমে এই পরিমাণ নেমে আসতে তার কি পরিমাণ বেগ অর্জিত হয়েছে, সেই অর্জিত বেগের মান যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে তার গতিশক্তি পাবো। আর এ থেকে কত উচ্চতায় আছে এইটা যদি দেখি আমরা, তাহলে তার হচ্ছে আমরা বিভব শক্তি পাবো। তাহলে এই দুই শক্তির যোগফল আমরা দেখব কত হয়। তাহলে সি বিন্দুতে, সি বিন্দুতে বিভব শক্তি কত? সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এ এন, এম জি ইন্টু এ এন। কতটুকু উপরে আছে এইটুকু জানলে আমরা বিভব শক্তির মান হিসাব করতে পারি, মহাকর্ষীয় বিভব শক্তি। তাহলে এ থেকে এন পর্যন্ত উপরে থাকার অর্থ হচ্ছে যে সে তার মধ্যে এমজি পরিমাণ, এমজি ইন্টু এ এন পরিমাণ শক্তি সে ধারণ করছে। এখন দেখব সি বিন্দুতে গতিশক্তি কত। সি বিন্দুতে এখানে
দেখি গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সি বিন্দু তো আর বেগ ভি নট না, সি বিন্দুতে বেগ হলো ভি স্কোয়ার। তাহলে এই ভি স্কোয়ার অর্জিত হচ্ছে এর বেগ কোথায় থেকে? এই বি বিন্দু থেকে সি বিন্দুতে আসার ফলে তার বেগ অর্জিত হচ্ছে। সি বিন্দুর বেগ কত ছিল? ভি নট সমান 0 ছিল। অতএব আর সি বিন্দু থেকে কতটুকু নিচে নেমে আসলো? এম এন পরিমাণ নিচে নেমে আসলো। তাহলে এখন আমরা বলতে পারি যে এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2g ইন্টু এম এন, 2g ইন্টু এম এন। তাহলে এখানে এই ভি নটের মান কত? 0। তাহলে ভি নটের মান যদি 0 হয়, অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g ইন্টু এম এন, 2g ইন্টু এম এন, 2g ইন্টু এম এন। ঠিক আছে, তাহলে 2g ইন্টু এম এন যেটা, অতএব ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু এই মানটা কত ছিল আমাদের? 2g ইন্টু এ এন, 2g ইন্টু এ এন। তাহলে 2 কেটে গেল, ই কে সমান হলো আমাদের এম জি ইন্টু এ এন। এটা হলো গতিশক্তি। বিভব শক্তি কত পেয়েছি আমরা? এম জি ইন্টু এ এন, সরি বিভব শক্তি, এটা হলো এম এন, এম এন, এম এন। ভূমি থেকে কতটুকু উচ্চতা? ভূমি বলতে আমরা এখানে বোঝাচ্ছি এ বিন্দু থেকে সি বিন্দুর উচ্চতা কত। এ বিন্দু থেকে সি বিন্দুর উচ্চতা হলো এম এন। তাহলে মোট শক্তি, অতএব সি বিন্দুতে মোট শক্তি ইসি ইজ ইকুয়াল টু ই কে প্লাস ইপি বা ইসি ইজ ইকুয়াল টু, তাহলে এইটা প্লাস এইটা, তাহলে এম জি কমন নিয়ে নিই। তাহলে এম জি ইন্টু এম এন প্লাস এ এন, তাহলে এম এন প্লাস এ এন, এম এন প্লাস এ এন সমান এ এম। তাহলে এম জি ইন্টু এ এম ইসি ইজ ইকুয়াল টু, তাহলে এ পর্যন্ত যেটা পেলাম আমরা সেটা হচ্ছে বি বিন্দুর মোট শক্তি হচ্ছে এম জি ইন্টু এ এম, সি বিন্দুর মোট শক্তি সমান এম জি ইন্টু এ এম। তাহলে দুইটা বিন্দুর মোট শক্তির পরিমাণ সমান পাওয়া গেল। তাহলে দুইটা বিন্দুর সমান পেলেই আমরা বলতে পারি যে এটা শক্তি নিত্যতার সূত্র মেনে চলে। তারপরেও আমরা হচ্ছে এ বিন্দুটা দেখতে চাই। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু 0, কারণ এটা এ বিন্দু থেকে এ বিন্দুটাকেই তো আমরা ভূমি লেভেল ধরেছি। তাহলে সাম্য অবস্থান, ভূমি লেভেল, সেখান থেকে তার দূরত্ব, সেই বিন্দু থেকে সেই বিন্দু দূরত্ব 0। তাহলে গতিশক্তি, এই বিভব শক্তি 0। গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন এই বস্তুটা কতটুকু নেমে আসছে? বি থেকে এতে নেমে আসছে। তাহলে বি থেকে এতে নেমে আসার অর্থ কি? এম থেকে এ বিন্দুতে নেমে আসা। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2g ইন্টু এ এম, 2g ইন্টু এ এম, অর্থাৎ এম থেকে এ বিন্দুতে আসছে। তাহলে এই উচ্চতাটা সে নেমে আসছে এ বিন্দুতে যখন আসছে। তাহলে আমাদের এটা যেহেতু 0, তাহলে অতএব কী হবে? ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু 2g এ এম। তাহলে 2 কেটে গেল, ই কে ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এ এম। এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে এখন যদি আমরা 1, 2 এবং 3, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হলো 3 নম্বর সমীকরণ। আমরা দেখছি এই অবস্থান, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ,
আর এইটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর অবস্থানে আমাদের মোট শক্তির পরিমাণ mg ইন্টু am, mg ইন্টু am, অর্থাৎ 3 বিন্দুতেই মোট শক্তির পরিমাণ একই। তাহলে 3টা বিন্দুতে যদি মোট শক্তির পরিমাণ একই থাকে তাহলে আমরা কি বলবো, শক্তি নিত্যতার সূত্র মেনে চলছে, তাই না? অর্থাৎ সরল দোলকের গতি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। যেহেতু 3টা বিন্দুতেই মোট শক্তির পরিমাণ সমান পাওয়া গেল, অতএব আমরা এখন বলতে পারি যে এটার 3টা বিন্দুতেই মোট শক্তির পরিমাণ একই। যেহেতু তাহলে এটা হচ্ছে সরল দোলক, এই শক্তির নিত্যতার সূত্র মেনে চলে। একটা নিউমেরিক্যাল দেখি আমরা। 1 মিটার দৈর্ঘ্যের একটি দোলকের ববের ভর 300 গ্রাম। 300 গ্রাম ববের ভর 300 গ্রাম। এটি সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি অবস্থানে ও 30 ডিগ্রি অবস্থানে থাকাকালে মোট শক্তির পরিমাণ কত হবে? মোট শক্তির পরিমাণ কত হবে? আমরা এখানে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে নিই। ব্যাস, এই অবস্থায় আমাদের নির্ণয় করতে হবে একটা, যে 1 মিটার দৈর্ঘ্যের একটি দোলকের ববের ভর 300 গ্রাম, এটি সাম্য অবস্থা থেকে 60 ডিগ্রি অবস্থানে এবং 30 ডিগ্রি অবস্থানে থাকাকালে মোট শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে এম ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? এম ইজ ইকুয়াল টু 300 গ্রাম সমান 0.30 কেজি, আর এল ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রটা আমরা দেখি, এই শক্ত অবলম্বন, এখান থেকে এইটা হলো এর সাম্য অবস্থান এ বিন্দু, এখান থেকে সে ছিল 60 ডিগ্রি অবস্থানে। 60 ডিগ্রি অবস্থানে এই কোণটার নাম হচ্ছে, মান হলো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি অবস্থানে বি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করতে হবে আমাদের। এটা দেওয়া আছে আমাদের, এল ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে এখন এটা ও বিন্দু ধরে নিই আমরা। তাহলে বি থেকে যদি আমরা এর উপরে একটা লম্ব আঁকি, যেটা এম বিন্দু, তাহলে ও এম সমান কত হবে?
OM সমান কত হবে। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে কী করবো আমরা, বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ নির্ণয় করব। বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ নির্ণয় করব। তাহলে বি বিন্দুতে প্রথম অংশ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে চিত্রে ও এম ইজ ইকুয়াল টু এল কজ 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 1 ইন্টু 60 ডিগ্রি, 1 ইন্টু 0.5 সমান হচ্ছে 0.5 মিটার। তাহলে এটা যদি 0.5 মিটার হয় তাহলে এ এম সমান কত হবে। অতএব এ এম ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.5 সমান হচ্ছে 0.5 মিটার। তাহলে এখন বি বিন্দুতে বেগ কত হবে, 0। তাহলে বি বিন্দুর উচ্চতা কত, 0.5 মিটার। তাহলে বি বিন্দুতে ই কে সমান কত, 0, যেহেতু ভি ইজ ইকুয়াল টু 0। ইপি সমান কত, এম জি ইন্টু 0.5, দ্যাট মিন্স এম জি ইন্টু এ এম। তাহলে 0.3 ইন্টু 10 ইন্টু 0.5 কত হচ্ছে তাহলে এটা, 1.5 জুল। অতএব মোট শক্তি ইপি, এই ইবি, বি বিন্দুতে মোট শক্তি ইবি সমান 1.5 জুল। এই বি বিন্দুর শক্তির পরিমাণ আমরা পেয়ে গেলাম। এখন এটা কি হবে, দোলনকালের কোনো এক সময় এসে সি বিন্দুতে আসলো। তাহলে সি বিন্দুতে যখন আসলো তখন আমরা চিত্রটা দেখি এইভাবে, এটা হলো আমাদের এ অবস্থান, এটা ছিল আমাদের বি অবস্থান, এই কোণটা ছিল হলো 60 ডিগ্রি। এখন সে কোন অবস্থানে আছে, এখন সে অবস্থানে আছে সি অবস্থানে, এটা সি। তাহলে এই দূরত্বটা ছিল কত আমাদের, এম, এটা কত ধরি আমরা, এটা এন, এই কোণটা কত, 30 ডিগ্রি। তাহলে সি বিন্দুতে আমাদের হচ্ছে মান নির্ণয় করতে হবে। তাহলে এখন চিত্রে ও এন সমান কত, ও এন ইজ ইকুয়াল টু এল কজ 60 ডিগ্রি। এই এল কজ 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, সরি cos 30 ডিগ্রি, 0.866 মিটার। ও এন ইজ ইকুয়াল টু, তাহলে ও এন ইজ ইকুয়াল টু যদি 0.66 হয় তাহলে এ এন সমান কত। অতএব এ এন ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.66 সমান 0.134 মিটার। আর এম এন সমান কত হবে তাহলে, এম এন ইজ ইকুয়াল টু, এ এম সমান ছিল 0.5 আর এ এন সমান হলো 0.134। তাহলে আমাদের এম এন সমান কত হবে, 0.5 মাইনাস অ্যান্সার 0.366 মিটার। এখন কি করতে হবে, আমাদের এই সি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি নির্ণয় করতে হবে। তাহলে সি বিন্দুতে
ইপি ইজ ইকুয়াল টু mg ইন্টু an, তাহলে m এর মান কত 0.3 ইন্টু 10 ইন্টু an এর মান 1.33 0.134, তাহলে এই মানটা পাওয়া যাচ্ছে 0.3 ইন্টু 10 ইন্টু 0.134, (0.402 জুল। আর ইকে সমান তাহলে কত হবে? ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই বিন্দুর বেগ 0, তাহলে 0 প্লাস 2g, এইচ মানে তাহলে কত mn, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 ইন্টু mn এর মান হলো 0.366, এটা 0.366 ইন্টু 20, (7.32). তাহলে এখন এই মানটা বসাই আমরা, ইকে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 0.3 ইন্টু 7.32, তাহলে ইন্টু 0.3 ইন্টু 0.5, 1.098 জুল। এই অতএব ইসি সমান তাহলে কত হবে? ইসি সমান এইটা প্লাস এইটা, তাহলে প্লাস 0.42 1.5 জুল, 1.5 জুল। এই তাহলে সি বিন্দুতে এবং বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ আমাদের একই, তাহলে সি বিন্দু এবং বি বিন্দুর মোট শক্তির পরিমাণ আমরা নির্ণয় করলাম। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাও কিন্তু শক্তির নিত্যতার সূত্র আমাদের মেনে চলছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য, এই নিউমেরিক্যাল সলিউশনগুলো করার জন্য আমাদের প্রথম দিকে যে চ্যাপ্টার মানে থিওরিটা আলোচনা করলাম, অর্থাৎ সরল দোলকের গতি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, তাহলে এইটা আমরা নিউমেরিক্যাল সেটাকে আবার দেখাতে সক্ষম হলাম। তো এইভাবে এই জাতীয় অনেক নিউমেরিক্যাল প্রবলেম থাকতে পারে, সেগুলো আমরা একটা একটা করে খুব ঠান্ডা মাথায় যদি খেয়াল করি তাহলে আমরা অবশ্যই সেগুলো সমাধান করতে পারবো, এবং আজকের এই আলোচনা এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।